নমস্কার, শুরু করছি আজকের বেঙ্গল ভয়েস। আমার আপনার চীনা শহর কলকাতা কি ওজনের ভারে ধুঁকছে? আমাদের শহর কি আস্তে আস্তে ধসে যাওয়ার মুখে? এমন একদিন আসবে যখন ভিক্টোরিয়া থেকে হাওড়া ব্রিজ, আমাদের স্বাধীন ইডেন গার্ডেন্স সময়, নিয়ম এবং ভারে মাটির তলায় ধসে যাবে। শুনতে আজগুবি লাগলেও বিশ্বাস করুন, দেশ বিদেশের আবহাওয়াবিদরা কিন্তু এই সম্ভাবনাকে, বলা যায় এই আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না। কেন ধসে যেতে পারে কলকাতা? বলুন তো, কয়েকটা কারণ বা কয়েকটা আশঙ্কার জায়গা আমরা বিশ্লেষণ করব। তাহলে কি সত্যি কলকাতা মাটির তলায় বসে যাবে? জনসংখ্যা এবং বহুতলের চাপে বসে যাচ্ছে শহর, আমার আপনার প্রিয় শহর। ভারতে 5টি মহানগরকে ঘিরে এখন উদ্বেগ প্রকাশ হচ্ছে পরিবেশবিদদের। কলকাতা ছাড়াও দিল্লি, অর্থাৎ রাজধানী দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরুকে ঘিরেও যে তথ্য উঠে এসেছে তা কিন্তু বেশ চিন্তার ভাঁজ ফেলছে, মানে চিন্তাজনক। নেচার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ভবিষ্যতের জন্য থাকছে সতর্ক হওয়ার বার্তা। সমীক্ষাগুলোর দাবি যে ভার্জিনিয়া টেক অ্যান্ড ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ ওয়াটার, এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথের এই গবেষণায় সতর্ক করা হয়েছে যে ভারতের 5টি শহরে 23,000-এরও বেশি বহুতল আগামী 50 বছরের মধ্যে, ঠিক শুনছেন, আগামী 50 বছরের মধ্যে বড় সড় বিপর্যয়ের মুখে পড়তে পারে। এই সমীক্ষার জন্য বিশেষজ্ঞরা 2015 থেকে 2023 সাল পর্যন্ত উপগ্রহ চিত্র বিশ্লেষণ করেছেন। তারা দেখেছে এই 5টি মহানগরে 878 কিলোমিটার জায়গা ভঙ্গুর হয়ে রয়েছে। এখানে ভূগর্ভস্থ জলস্তর অনেক নেমে গিয়েছে, ব্যাপক আকারে নতুন নির্মাণ হচ্ছে। গত কয়েক দশকে গ্রাম থেকে শহরের দিকে দিকে কর্মসংস্থানের লক্ষ্যে মানুষের আগমন বেড়েছে, জনসংখ্যা বেড়েছে। এর ফলে যেমন মহানগরের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, তেমনি তাদের বাসস্থান বদলেছে, নতুন জায়গার জন্য প্রয়োজন বেড়েছে, ঘর করতে হয়েছে, আবাসস্থল গড়ে তুলতে হয়েছে, বেড়েছে একের পর এক বহুতল, গজিয়ে উঠছে নতুন নতুন ভবন। আর এই মহানগরকে কেন্দ্র করে প্রায় 70 কিলোমিটার দূর পর্যন্ত এলাকায় নির্মাণের কাজ হচ্ছে অনেকটা বেশি। তার ফলে মাটির নিচের জলের সঞ্চয় অনেকটা কমে গেছে। গ্রাম বাংলার বিগত কয়েকদিনের ছবিটা যদি আমরা দেখি বা কয়েক বছরের ছবি, তাহলে কিন্তু বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যে বিশেষ করে গরমকালে সেখানে কিন্তু এতটাই জলস্তর নিচে নেমে যায় যে সেখানে কিন্তু 1 ফোঁটা কল থেকে জল পাওয়া যায় না। বহু জায়গায় তীব্র জলসংকট তৈরি হয়েছে, একেবারে বিশেষ করে মফস্বল বা তারও একেবারে গ্রাম থেকে গ্রামের বিভিন্ন প্রান্তে, তাই নয় কি? আর একদিকে জনসংখ্যা, নির্মাণের চাপ বৃদ্ধি, অন্যদিকে জল নির্বিচারে তুলে ফেলা বা বলা যায় জল অপচয় করা, এই দুইয়ের ফলে কিন্তু মাটি বসে যাচ্ছে। ঠিক, মাটি বসে যাচ্ছে। 5টি মহানগরের কোনো কোনো জায়গায় 4 মিলিমিটার পর্যন্ত মাটি বসে গিয়েছে। ইঙ্গিত ভালো নয়। ভবিষ্যতে কিন্তু আরও বসে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে, এবং যার ফলে আমাদের যে কলকাতা বিভিন্ন জায়গা দেখা গেছে একের পর এক বহুতল যেভাবে হয়তো কয়েক বছর আগে তৈরি হয়েছে, বসে গিয়েছে, ভেঙে পড়ছে, বিপজ্জনকভাবে হেলে রয়েছে সেই সমস্ত একের পর এক বহুতল। কলকাতার বিপদ 2019 সালে কলকাতার একটি ঘটনা প্রমাণ করেছিল। এই বিপদ যে কতটা ভয়াবহ হতে পারে, ইস্ট ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গ কাটার কাজ সেই সময় চলছিল, মনে পড়ছে নিশ্চয়ই। বেশি দিন না, দেখুন 4 থেকে 5টা বছর আগে 2019 সালে বউবাজারে সেই টানেল বোরিং মেশিন গর্ত খোঁড়ার সময় বড়সড় ধস নামলো বউবাজার এলাকায়। মাটির নিচে জলস্থল সরে যাওয়ার কারণে এই বিপর্যয় হয়েছিল। আর ঠিক এই পথেই বিপদে আসতে পারে দেশের অন্যান্য শহরগুলিতে, আশঙ্কা হতেই পারে। ক্রমবর্ধমান জনসমষ্টির জন্য জলের চাহিদা অনেক বেড়েছে। তারই পাশাপাশি নির্মাণ কাজের জন্য বিপুল পরিমাণ জল মাটির নিচ থেকে তুলে নেওয়া হচ্ছে। আর এর ফলে ভূগর্ভে তৈরি হচ্ছে একটা বড় সড়ো সমস্যা। এই জায়গা ফের জলে ভরে যেতে অনেকটা সময় লাগে। আর এর জন্য এর জেরে যে ভূগর্ভস্থ চাপের তারতম্য হওয়ায় মাটি যেন আরও ক্রমশ ভঙ্গুর হচ্ছে। আর এখানেই যেন বিপদ উকি লুকিয়ে রয়েছে। কলকাতা পুরসভা ইতিমধ্যে বহু বিপজ্জনক বাড়িগুলিকে চিহ্নিত করেছে। এর মধ্যে 300টিরও মতো বাড়ি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। এখানকার মাটি আলগা হওয়ায় যে কোনো সময় ধস নামতে পারে বা নামছে। কলকাতার রাস্তা তো একাধিকবার ধস নেমেছে, বড় বড় গর্ত। কলকাতায় ধস অন্তত আমরা আশা করি না। একটু মনে করিয়ে দিই, কারণ ঠিক হয়তো বছর 2 আগে যেটুকু মনে পড়ছে, অ্যালেন পার্কের সামনে সে সময় পার্ক স্ট্রিটে যে সময় প্রায় সেই সময় কিন্তু ধস নেমেছিল। সেই সময় গোটা শহর সেজে উঠেছিল, এবং সেই সময় একেবারে প্রায় বর্ষবরণের সময়টায় ধস নেমেছিল, হয়তো মনে পড়ে। 5টি মহানগরের মধ্যে জায়গা ভেদে সংকটের চরিত্রেও পার্থক্য আছে।
দক্ষিণ ভারতের চেন্নাই শহরে সমস্যা একটু বেশি। সমুদ্রতলের উচ্চতা বেড়ে যাওয়ায় এখানে উদ্বেগ অনেকটা বেশি। জলের তলায় কলকাতা ভাবা যায়, কিন্তু এআই এর মাধ্যমে কিছু একটা আভাস আমরা পেতে পারি। যদি এরকম বিপর্যয় সত্যিই হয়, তাহলে কলকাতার চেহারা কি হতে পারে? কি কারণে এই বিপদ, আর মহানগরগুলি কেন ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বসবাসের জন্য? সব শহরের ক্ষেত্রে কারণ মোটির উপর এক। কলকাতা ছাড়াও রাজধানী দিল্লির কথা বলছিলাম। রাজধানী দিল্লি, মুম্বাই, চেন্নাই, এমনকি বেঙ্গালুরু ঘিরেও এই বড় বড় যে মেট্রো সিটিগুলো, সেই শহরগুলোকে ঘিরেও যে তথ্য সামনে আসছে তা কিন্তু বেশ চিন্তার। আগেই বলছিলাম যে নেচার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ভবিষ্যতের জন্য সতর্ক হওয়ার বার্তা। প্রাচীন শহর কলকাতার ক্ষেত্রে এই বিপদ বাড়ছে কেন, বা বলা যায় কোন ঝুঁকিতে রয়েছে আমরা, কি বলছেন বিশেষজ্ঞরা? দেখুন, কলকাতা শহরের উপরে জনসংখ্যার চাপ উত্তরোত্তর ভয়ঙ্কর রকমভাবে বাড়ছে। বিশেষত গত কয়েক দশকে নগরায়নের প্রসেসটা যেভাবে চলছে, র্যাপিডলি গোটা দেশ জুড়েই চলছে নগরায়নের প্রক্রিয়া, তাতে বড় শহরগুলোর উপর চাপ উত্তরোত্তর বাড়ে। এই শহরে এই গোটা নির্মাণ কাজ যা চলে, বাড়িঘর দূর, সড়ক সেতু থেকে শুরু করে, এই প্রত্যেকটাই হচ্ছে কলকাতার মতো শহরের নরম মাটির উপরে। কলকাতার সয়েল আমরা জানি প্রত্যেকেই অ্যালুভিয়াল সয়েল, অর্থাৎ পলিবাহিত নদীর মাটি, এবং যার সাধারণভাবে ভারবহন ক্ষমতা যথেষ্টই কম। ফলে এরকম মাটির উপরে যদি এই নির্মাণের চাপ উত্তরোত্তর বাড়তে থাকে, বা নির্মাণ ঘনত্ব, বাড়ির ঘনত্ব যদি বাড়তে থাকে, তাহলে বাড়ির পায়ের তলার যে মাটি বা ভিতের তলার যে মাটি, সেগুলো আস্তে আস্তে বসতে থাকে। যখন ইংরেজরা কলকাতা ছেড়ে যাচ্ছে, তখন কিন্তু কলকাতার বিভিন্ন স্থানে প্রচুর জলাশয় ছিল, প্রচুর পুকুর ছিল। সেই সমস্ত পুকুরগুলোকে সময়ের সাথে সাথে বুঝিয়ে ফেলা হয়েছে, যে কারণের জন্য কলকাতা বর্তমানে ইট কাঠ পাথরে মোড়া একটা নগরী ছাড়া আর কিছুই নয়, যেখানে সরাসরিভাবে জল অনুপ্রবেশ করতে পারে না মাটির মধ্যে। কিন্তু কলকাতা শহরে বসবাসকারী মানুষের চাহিদা মেটাবার জন্যে মাটির তলা থেকে প্রচুর পরিমাণে জল উত্তোলন করা হয়, যে কারণের জন্য জলবাহী শিলাস্তরগুলো আস্তে আস্তে চুপসে যাচ্ছে। যার ফলে কলকাতার ওপরে যে মাটির স্তর, যার উপরে আমরা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন করছি, সেই স্তর কিন্তু সামগ্রিকভাবে ধীরে ধীরে বসতে শুরু করেছে। এবার চলুন, আপনারা বিপদের আভাসটা হয়তো পেলেন। এবার দেখি যে কোন পথে প্রতিকার। নির্মাণের ক্ষেত্রে জল খুব গুরুত্বপূর্ণ, আর সেক্ষেত্রে ভূগর্ভস্থ জল তোলা বন্ধ করতে হবে। নির্মাণের উপরে নিয়ন্ত্রণ একদম সঠিক, কারণ এই কারণেই প্রয়োজন যে একটা শহরে বিল্ডিংয়ের ঘনত্ব কত হবে সেটা নির্ভর করবে মানুষের উপযোগী জল, বিদ্যুৎ, সড়ক এগুলো নিশ্চিত করা যাচ্ছে কিনা। ফলে জলের যোগান সুনিশ্চিত করতে না পারলে বহুতল বানিয়ে কি লাভ? কার লাভ? জলের পরিমাণ সীমিত হলে বাড়ির সংখ্যা সীমিত হতে বাধ্য, আর এই ভাবনাটা সরকারকে ভাবতে হবে এখন থেকে। ভূপৃষ্ঠের ধারণ ক্ষমতা অনুযায়ী শহরের নির্মাণকে নিয়ন্ত্রণ করতে হবে। আন্ডারগ্রাউন্ড থেকে জল তোলা হচ্ছে প্রচুর, আর বহুতলের চাপে মাটি বসে যাচ্ছে, এবং কিছু দিনের মধ্যে এগুলো হয়তো ডুবে যাবে। যে দেখুন, কলকাতার যে ইতিহাস আমরা পড়ে এসেছি, যাই হোক, যে কটা গ্রাম নিয়ে কলকাতা সৃষ্টি করেছিল ইংরেজরা, সেই সময় আমাদের আমি 1975-76 সালে জন্মগ্রহণ করি। সেই সময় টিউবওয়েলের জল আমরা পেতাম। এখন এই মুহূর্তে টিউবওয়েল বলতে পড়ে রয়েছে কাঠামোগুলো, কিন্তু কোনো রকম জল পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে। আর এক্ষেত্রে সেই ব্রিটিশ জমানায় তুলনামূলকভাবে যেরকম স্ট্রাকচার করে দেওয়া আছে, অন্তত এই মুহূর্তে কলকাতাটা অতটা বিপজ্জনক নয়। কেন, যেখানে যে লাইনিং বা যে সমস্ত আপনার প্রজেকশন করে দেওয়া আছে, পাইপ লাইন বাগারা, কিন্তু জলের গভীরতা অনেক কমে গেছে। সেই জন্য আমাদের বর্তমান সমাজকে সচেতন হতে হবে, এবং তার সাথে আমরাও সচেতন থাকতে হবে। এই গেল একটা আশঙ্কা, এই গেল একটা পরিসংখ্যান, একটা আভাস, একটা ইঙ্গিত। কলকাতা আমাদের প্রাণের শহর, প্রিয় শহর, আমাদের তিলোত্তমা, কোথাও হারিয়ে যেতে বসছে না তো? কোথাও বসে যেতে পারি কি, তারই একটা ভয়ঙ্কর ইঙ্গিত আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আমরা চাইব আমাদের প্রাণের শহর, প্রিয় শহরে কোনো বিপদ যাতে না আসে, আর তার দায়ভার কিন্তু তাকে রক্ষা করা, বুক দিয়ে আগলে রাখার দায়িত্বটাও কিন্তু আপনার, আমাদের প্রত্যেকের। দ্য বেঙ্গল ভয়েস আজকে এখানে শেষ করছি। সঙ্গে থাকবেন, সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ থাকুক ক্যালকাটা নিউজের পর্দায়।